আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের 7 নাম্বার লেকচার। আজকে আমরা পড়ব হইতেছে শ্বসন বা রেসপিরেশন। নাও, প্রথম কথা হচ্ছে আমরা শ্বসন কেন পড়তেছি বা শ্বসনের উদ্দেশ্য কি আমাদের বডিতে, ঠিক না? তো দেখো, এর আগের ধাপে আমরা কি পড়ছিলাম? সালোক সংশ্লেষণ পড়ছিলাম। সালোক সংশ্লেষণে কি হয়েছিল যে কার্বন ডাই অক্সাইড এটা গ্লুকোজে পরিণত হয়েছিল, ঠিক না? আলটিমেটলি এখন এই যে কার্বন ডাই অক্সাইড গ্লুকোজে পরিণত হইলো, এই জায়গায় একটা শক্তি নিছে। সে কই থেকে শক্তি পাইছে? সূর্যের আলো থেকে শক্তি নিছে। এবং এই জায়গায় অনেক হচ্ছে তোমার এনজাইম কোএনজাইম লাগছিল। ওইগুলো এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় না, আগে অলরেডি আলোচনা করে আসছি। এখন বিষয় হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা সূর্য শক্তি ভরে রাখছি গ্লুকোজ হিসেবে। এখন এই যে গ্লুকোজ আমরা তৈরি করলাম, এটা কি হিসাবে আছে? সঞ্চিত শক্তি হিসাবে আছে। সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি হিসেবে আছে। কিন্তু তুমি যদি এটারে ইউজ করতে চাও, এই শক্তিটারে ইউজ করতে চাও, তখন তোমার কিন্তু সঞ্চিত শক্তি হিসেবে থাকলে চলবে না, তোমার গতি শক্তিতে পরিণত করা লাগবে। এখন এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে অর্থাৎ সঞ্চিত বা স্থিতিশক্তি থেকে আমরা পরিণত করব হচ্ছে গতিশক্তি। গতিশক্তি বলতে আসলে কি বোঝাইতেছে? মেইনলি এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিটা আমরা কি বলি? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। কেন বলা হইতেছে এটিপিটা জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন? এবং এটিপি কেন জৈব গতিশক্তি কিংবা রাসায়নিক শক্তি হিসেবে কাজ করতেছে, সেটাই হচ্ছে আমরা এখন দেখব। তো আলটিমেটলি আমাদের শ্বসনের মেইন গোল হচ্ছে এইটাই, যে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তিটুকু সঞ্চিত করে রাখলাম নিজেদের মধ্যে, সেই সঞ্চিত শক্তিটুকুতেই আমরা হচ্ছে গতিশক্তিতে পরিণত করব। মানে বিষয়টা অনেকটা এইরকম যে তুমি আহ, অনেক টাকা পয়সা উপার্জন করছো, উপার্জন করে সেটা ব্যাংকে রেখে দিয়েছো, এটা হচ্ছে ব্যাংক। কিন্তু তোমার যখন প্রয়োজন, তুমি কিন্তু ব্যাংকে রাখা টাকা দিয়ে চলতে পারবে না। তোমার ব্যাংকে থেকে বা চেক থেকে তোমার মেইন টাকায় কনভার্ট করা লাগবে। তো এই শোষণের মাধ্যমে আমরা হচ্ছে এই মেইন টাকায় কনভার্ট করতেছি ব্যাংক চেক থেকে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে এটিপি কি। এই যে এটিপি আমাদের গতিশক্তি হিসেবে কাজ করতেছে, এটিপির মাহাত্ম্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আসি, এটিপি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইটার দুইটা অংশ আছে নামের, একটা হচ্ছে অ্যাডিনোসিন আর একটা ট্রাইফসফেট। তো চলো আমরা অ্যাডিনোসিন রে ভাঙি। অ্যাডিনোসিন রে ভাঙলে আমরা কি পাবো? দেখো, আমরা এর আগে পড়ছিলাম কোনো কিছু শেষে যদি ও এস ই থাকে, তার মানে তোমরা বুঝে নিবা সেটা হচ্ছে কোনো শর্করা বুঝাইতেছে। আর কোনো কিছু শেষে যদি এ এস ই থাকে, এজ, তাহলে বুঝবা সেটা হচ্ছে কোনো এনজাইম বুঝাইতেছে। আমরা এর আগে বারবার এই কথাটা বলছি। এখন এই অ্যাডিনোসিন যদি ভাঙো তাহলে পাবে না এরকম অ্যাডিনোস প্লাস আইএন। তো অ্যাডিনোস দিয়ে বুঝাইতেছে কি এই জায়গায় আমাদের কোনো শর্করা আছে অবশ্যই, যেহেতু ওএসি আছে। এবং আইএন দিয়ে বুঝাইতেছে এটা মেইনলি হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, ঠিক আছে? তো এখন অ্যাডিনোস কি? অ্যাডিনোস হচ্ছে মেইনলি অ্যাডেনিন। অ্যাডেনিন কি? অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেনের বেস বা ক্ষার। এবং আরেকটা অংশ যেটা ওজ, এই ওজ দিয়ে বুঝাইতেছে হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগার। ওই অ্যাডেনিন এবং রাইবোজ সুগার এই দুইটা মিলে তৈরি করতেছে হচ্ছে অ্যাডিনোসিন। অর্থাৎ এরা হচ্ছে শর্করা অংশ এবং এরা হচ্ছে ইন বা ক্ষার অংশ। এবং ট্রাইফসফেট, ট্রাই মানে কি? ট্রাই মানে হচ্ছে তিন, ট্রাই মানে থ্রি। আর ফসফেট মানে তো আমরা জানি PO4 থ্রি মাইনাস এই মূলক। তো অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে হচ্ছে আমাদের এরকম একটা যৌগ বুঝাইতেছে যে জায়গায় অ্যাডেনিন থাকবে, রাইবোজ সুগার থাকবে এবং তিনটা ফসফেট থাকবে। তো আমরা যদি এর স্ট্রাকচারটা আঁকি তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট কিরকম হবে একটু দেখো। হুম।
এটা হচ্ছে একটা এটিপির গঠন। এর মাঝে এই অংশটুকু হচ্ছে মেইনলি আমাদের অ্যাডেনিন, এই অংশটুকু হচ্ছে রাইবোজ সুগার, এবং এই অংশটুকু হচ্ছে ট্রাইফসফেট, অর্থাৎ তিনটা ফসফেট। এখন এই এটিপির মাঝে শক্তি কই সঞ্চিত থাকে? শক্তি সঞ্চিত থাকে হচ্ছে আমাদের এই যে ফসফেট বন্ডগুলো আছে না, একটা ফসফেটের সাথে আর একটা ফসফেটের বন্ড, এই বন্ধনগুলোর মধ্যেই হচ্ছে শক্তি সঞ্চিত থাকে। অর্থাৎ তুমি যদি ধরো এই জায়গা থেকে তুমি একটা ফসফেট বন্ড ভেঙে দিলা, এর তিনটা ফসফেট আছে, তুমি এই লাস্টের ফসফেট বন্ডটা ভেঙে দিলা, ভেঙে এই ফসফেটটাকে মুক্ত করে দিলা, তাহলে এই জায়গায় যে বন্ধন ছিল, এই বন্ধনের যে শক্তিটুকু ছিল, এই শক্তিটুকু পরিবেশে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ওই শক্তি তখন আমরা ইউজ করব। অর্থাৎ দুইটা ফসফেটের মধ্যে যে বন্ধন হয়ে আছে, ওই বন্ধনের যে শক্তি, ওই শক্তিটাই মেইনলি হচ্ছে আমরা ইউজ করব। তাইলে আমরা যখনই শক্তি ইউজ করব তখনই আমাদের একটা করে বন্ড ভাঙা লাগবে। তো সাপোজ এটা হচ্ছে এটিপি, এটিপি যখন তুমি ভাঙবা এডিপি তে পরিণত হবে, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেটের জায়গায় দুইটা ফসফেট হয়ে আছে, এডিপি, এবং এর সাথে কি পাবো আমরা, আর একটা ফসফেট এক্সট্রা পাবো। এই ফসফেটটাকে প্রকাশ করা হয় হচ্ছে পিআই দিয়ে বা ইনঅর্গানিক ফসফেট দিয়ে। ঠিক আছে, এবং তার সাথে কি পাবো, বিপুল পরিমাণে শক্তি পাবো, এই যে শক্তিটুকু এই বন্ধন ভাঙার ফলে আমরা পাইছি। ঠিক আছে, তো আশা করি এই বন্ধন ভাঙার ফলে যে শক্তি উৎপন্ন হয় এই কনসেপ্ট তোমাদের কেমিস্ট্রি থেকে ক্লিয়ার আছে। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমাদের এটিপি থেকে শক্তি তৈরি হয়। নাও এই জায়গায় একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে এটিপি থেকে শক্তি তৈরি হয় বুঝলাম, তাহলে প্রত্যেকটা কোষে কোষে কেন আমাদের শ্বসন হওয়া লাগে? একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের প্রত্যেকটা কোষে কিন্তু শ্বসন হওয়া লাগে, বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে। এই কারণে শ্বসনটা বলা হয় হচ্ছে সেলুলার রেসপাইরেশন বা কোষীয় শ্বসন। এখন বিষয়টা কি এরকম হইতে পারতো না যে এক এক জায়গায় অনেক পরিমাণে এটিপি তৈরি হলো, হয় সারা দেশ বডিতে আমরা ছড়াই দিলাম, তাইলে তো এটিপির সরবরাহ হয়ে গেল? তা না হয়ে কেন প্রত্যেকটা কোষের মধ্যে এই জটিল বিক্রিয়াগুলো সম্পন্ন করা লাগতেছে? এর অ্যান্সার হচ্ছে এই যে এটিপি, এই এটিপি গুলো এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তরিত হইতে পারে না। অর্থাৎ যে কোষের ভিতরে তৈরি হয়, এই এটিপি কে সেই কোষের ভিতরে ইউজ করা লাগবে, তুমি অন্য কোনো কোষে এটা বের করে নিয়ে যাইতে পারবে না। তো যেহেতু তুমি এক কোষ থেকে অন্য কোনো কোষে এই এটিপি ট্রান্সফার করতে পারবে না, তার মানে তোমার প্রত্যেকটা কোষেই এটিপি তৈরি করা লাগবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কোষেই শ্বসন ঘটানো লাগবে। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এখন আমরা যদি শ্বসনের সংজ্ঞা দিতে চাই, তাহলে শ্বসনের সংজ্ঞা আমরা বাংলায় কিরকম লিখতে পারি? যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ আচ্ছা, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়ে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে পরিণত হয়, জারিত হয়ে সঞ্চিত স্থিতিশক্তি থেকে গতিশক্তি উৎপন্ন করে, তাকে শ্বসন বা রেসপিরেশন বলে। এটা হচ্ছে একটা সংজ্ঞা হইতে পারে। এই সংজ্ঞাগুলো মেইনলি আমাদের নাম্বার কোশ্চেনে আসে। সো জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই সংজ্ঞাটা তোমরা পড়ে নিতে পারো। এটা কিন্তু বই থেকে হুবহু মুখস্থ করা লাগবে এরকম না, তোমরা কিন্তু নিজেরাই বানায় লিখতে পারো। সো আমরা যে এতক্ষণ বেসিক পড়লাম, ওই বেসিকের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা বানায় ফেলতে পারি এরকম ভাবে যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল আহ, যে খাদ্যবস্তু কিংবা জটিল জৈব যৌগগুলো আছে, সেগুলা জারিত হয়ে সঞ্চিত, সঞ্চিত যে ছিল সেগুলো জারিত হয়ে সঞ্চিত থেকে যখন গতিশক্তিতে পরিণত হবে তখন সেটাকে আমরা শ্বসন বলতেছি। না, এই যে শ্বসন বা রেসপিরেশন আমাদের প্রাণী দেহের ক্ষেত্রে দুই ধরনের শ্বসন বা রেসপিরেশন হইতে পারে। রেসপিরেশন কি কি সেটা? সেটা হচ্ছে প্রথমে এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশ্বসন, এক্সটার্নাল রেসপিরেশন বা বাংলাতে হচ্ছে বহিঃশ্বসন।
এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন বা অন্তঃশ্বসন। এখন বহিঃশ্বসন কি আর অন্তঃশ্বসন কি? বহিঃশ্বসন হচ্ছে আমরা যে প্রতিনিয়ত প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করতেছি, এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বহিঃশ্বসন, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আছে হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে শ্বসন ও শ্বাসক্রিয়ার মধ্যে। এবং ইন্টারনাল রেসপিরেশন যে বিষয়টা বা অন্তঃশ্বসন যে বিষয়টা, সেই বিষয়টাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, অন্তঃশ্বসন। ঠিক আছে, তো চলো আমরা অন্তঃশ্বসন শুরু করি। এখন এই অন্তঃশ্বসনটাও আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? অক্সিজেনের ইউজেজের উপর ভিত্তি করে। অক্সিজেনের ভিত্তিতে যদি আমরা ভাগ করি তাহলে এরা দুই ধরনের ভাগে ভাগ করা যাইতে পারে। সেটা হচ্ছে যে এক নম্বরে হইতে পারে যে সবাত শ্বসন। সবাত শ্বসন, সবাত মানে কি? দেখো, মানে হচ্ছে সঙ্গে বা সাথে, বাত মানে হচ্ছে বাতাস। বাতাস মানে আমরা কি বুঝি? বাতাস মানে হচ্ছে অক্সিজেন। আর শ্বসন অর্থাৎ যেই শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগে বা বাতাস লাগে, সেটারে বলতেছি হচ্ছে আমরা সবাত শ্বসন। আর আরেকটা হচ্ছে অবাত শ্বসন। অবাত শ্বসন, বাত মানে তো বাতাস বা অক্সিজেন আমরা জানলাম, এবং মানে কি? মানে হচ্ছে নাই বা সাথে নাই, এরকম কিছু একটা বোঝাইতেছে, নেগেটিভ কিছু একটা বোঝাইতেছে। এর অর্থ হচ্ছে যে শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন লাগে না বা অক্সিজেন সাথে থাকে না, সেই শ্বসন হচ্ছে অবাত শ্বসন। এদের ইংরেজি নামগুলো আমাদের জানা লাগবে। ইংরেজি নাম কি? ইংরেজি হচ্ছে সবাত শ্বসনের ইংরেজি অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক মানে হচ্ছে বাতাসের সঙ্গে, এয়ার থেকে আসছে অ্যারোবিক। এবং অবাত শ্বসনের ইংরেজি হচ্ছে অ্যানারোবিক। অ্যা বা অ্যান, এগুলো হচ্ছে মেনলি গ্রিক থেকে আসছে। এগুলো দিয়ে বায়োলজিতে বোঝানো হচ্ছে উইদাউট। যে জায়গায় তুমি দেখবে হচ্ছে অ্যা বা অ্যান আছে, তার মানে হচ্ছে উইদাউট। যেমন তোমরা প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ে অলরেডি পড়ে ফেলছো যে অ্যাসিলোমেট, অর্থাৎ সিলোম নাই, এ শুরুতে আছে, মানে হচ্ছে নাই বুঝাইতেছে। যে কোনো জায়গায় তোমরা যখন এ দেখবা বায়োলজিতে, এ বা অ্যান শব্দের শুরুতে থাকলে সেটা হচ্ছে উইদাউট বোঝায়। ঠিক আছে, এখন এই যে শ্বসন, এই শ্বসনের অঙ্গ কোনগুলা, কোন কোন অঙ্গে শ্বসন হয় মূলত? আমরা যদি চিন্তা করে দেখি যে আমাদের কোষের ভিতরে কি কি আছে, বিভিন্ন অঙ্গাণু আছে, যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে, আমাদের নয় উদ্ভিদের যেহেতু আমরা পড়তেছি, ক্লোরোপ্লাস্ট আছে, তারপরে মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, লাইসোজোম আছে, সাইটোপ্লাজম আছে, কোষ গহ্বর আছে, আরো অনেক অনেক কিছু আছে। এখন এইগুলোর মধ্যে কোন কোন অংশে শুধু শ্বসন হইতে পারে, সেগুলোকেই আমরা বলবো হচ্ছে শ্বসন অঙ্গ। শ্বসন অঙ্গ কি কি আছে? মেইনলি শ্বসন অঙ্গ হচ্ছে আছে আমাদের দুইটা। শ্বসন অঙ্গ দুইটা কি কি? সেই দুইটা হচ্ছে এক সাইটোপ্লাজম এবং আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং শাসনিক বস্তু কি কি আছে, অর্থাৎ কোন কোন বস্তুরে আমরা শাসন করতে পারি? শাসনিক বস্তু আছে আমাদের হচ্ছে তিনটা। কি কি আছে শাসনিক বস্তু? সেটা হচ্ছে প্রথমত আছে কার্বোহাইড্রেট, তারপরে দ্বিতীয়ত আছে হচ্ছে প্রোটিন, এবং তিন নম্বরে আছে হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। এখন এই তিন ধরনের যে শ্বসন আছে, এই তিন ধরনের বস্তুর শ্বসনরে বিভিন্ন বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে শ্বসন করা লাগবে, যে ধাপটা প্রথমে আসবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। তারপর প্রোটিনের ক্ষেত্রে আছে দুইটা, একটা হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া এবং আর একটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন প্রক্রিয়া। এবং লিপিডের ক্ষেত্রে আছে হচ্ছে বিটা অক্সিডেশন প্রক্রিয়া। এখন এই যে ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন কিংবা বিটা অক্সিডেশন, এগুলো কিন্তু আমাদের এইচএসসির সিলেবাসে নাই। আমি শুধু জানার জন্য নামগুলো বলে রাখলাম। আমাদের আছে প্রথমটা, অর্থাৎ কার্বোহাইড্রেটের যে শ্বসন, সেটা কিন্তু আমাদের বইতে আছে। এবং প্রোটিন এবং লিপিডের শ্বসন পড়ার জন্য তোমার মেডিকেলে চান্স পাওয়া লাগবে। মেডিকেলের সিলেবাসে কিন্তু এগুলো আছে। তো এগুলো পড়ার জন্য ভালোভাবে পড়াশোনা করো, কার্বোহাইড্রেটের শ্বসন পরীক্ষা দাও, মেডিকেলে চান্স পাও, তারপরে এগুলো পড়বা ইনশাল্লাহ। তো চলো আমরা কার্বোহাইড্রেটের শ্বসন শুরু করি। এখন কার্বোহাইড্রেটের শ্বসন দুইভাবে হইতে পারে। একটা হইতে পারে যে সবাত শ্বসন বা অক্সিজেনের সহযোগে, এবং আরেকটা হইতে পারে হচ্ছে অবাত শ্বসন বা অক্সিজেন ছাড়া। তো
এখন অবাত শ্বসন আমাদের পরবর্তী টপিক, আমরা একদম শেষে পড়ব এবং শুরুতে পড়ব হচ্ছে সবাত শ্বসন। তো চলো শুরু করা যাক। এক, সবাত শ্বসন। এখন সবাত শ্বসনের কয়টা ধাপ আছে বলো তো? সবাত শ্বসনের ধাপ আছে হচ্ছে চারটা। কি কি ধাপ? প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বা জারণ। এবং এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম বলা হয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। 3 নাম্বার ধাপ হচ্ছে ক্রেবস সাইকেল। এরও অপর নাম আছে যে টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল। ক্রেবস সাইকেল বা টিসিএ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল অথবা সাইট সরি আমি মাত্রই বলে ভুলে গেলাম, সাইট্রিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে। এবং 4 নাম্বারে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা হবে হচ্ছে রেসপিরেটরি চেইন। এখন এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে এবং এই বাকি 3টা প্রক্রিয়া হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এখন অনেক কোষ কিন্তু আছে যাদের বডিতে মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক আছে। এখন মাইটোকন্ড্রিয়া না থাকলে তাদের কোন ধরনের শ্বসন হবে? তাদের শুধুমাত্র গ্লাইকোলাইসিস হইতে পারে, বাকি যে ধাপগুলো আছে এই বাকি ধাপগুলো কিন্তু সম্পূর্ণ হইতে পারবে না। তো এটা আমাদের খেয়াল রাখা লাগবে। তো আজকে আমরা পড়বো হচ্ছে গ্লাইকোলাইসিস একদম ডিটেলসে, এবং এর পরবর্তী দিনগুলোতে আমরা পাইরুভিক অ্যাসিডের যার অক্সিডেশন, তারপর কেপ সাইকেল এবং রেসপিরেটরি চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলো পড়বো। তো চলো আমরা গ্লাইকোলাইসিস শুরু করে দিই আজকে। এখন গ্লাইকোলাইসিস শব্দটারে যদি আমরা ভাঙি, আমরা 2টা অংশ পাই। একটা হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস। দেখো, গ্লাইকোলাইসিস আমরা লিখলাম, এটা যদি ভাঙি আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস লাইসিস। অর্থাৎ এই গ্লুকোজটা আমরা ভাঙবো, এই হচ্ছে মেইন আমাদের চিন্তা। গ্লুকোজটা ভেঙে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করবো এবং এই প্রক্রিয়াতে আমাদের বেশ কিছু শক্তি তৈরি হবে, অর্থাৎ এটিপি তৈরি হবে এবং এনএডিপিএইচ2 তৈরি হবে। ঠিক আছে। এখন গ্লাইকোলাইসিসটা যে ভাঙতেছি এই প্রক্রিয়াটারে কি বলবো আমরা? ক্যাটাবলিক প্রসেস। তোমাদের 2টা বিষয় জানা দরকার, একটা হচ্ছে ক্যাটাবলিজম এবং আরেকটা হচ্ছে অ্যানাবলিজম। তো ক্যাটাবলিজম কি? ক্যাটাবলিজম হচ্ছে একটা বড় কোনো জিনিসকে ভেঙে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় তৈরি করা, এটা হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে এই জায়গায় দেখো গ্লাইকোলাইসিস, গ্লুকোজ একটা বড় অণু, গ্লুকোজে লাইসিস করতেছি বা ভাই ভেঙে ফেলতেছি, এই কারণে এই প্রক্রিয়াটা হচ্ছে ক্যাটাবলিজম। এবং তোমরা ইজিলি মনে রাখতে পারবা যে ক্যাটা, ক্যাটা মানে কি? কাটা, কাটা মানে কি? কেটে ছোট করে ফেলা। এটা দিয়ে ইজিলি মনে রাখতে পারো। এবং অ্যানাবলিজম মানে হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে যখন একটা বড় জিনিস তৈরি করবে, ধরো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা একসাথে যুক্ত হয়ে একটা বড় কণা তৈরি করলো, তখন সেটারে বলবো হচ্ছে আমরা অ্যানাবলিজম। ঠিক আছে। এখন অ্যানাবলিজম কখন হইতে পারে? দেখো, এই যে গ্লুকোজটা ভেঙে যে তুমি ছোট ছোট টুকরা তৈরি করলে, এই টুকরাগুলো যদি আবার তুমি একসাথে জোড়া দাও, দিয়ে এই গ্লাইকোলাইসিসের উল্টা প্রক্রিয়া ঘটাও, অর্থাৎ অনেক ছোট ছোট জিনিস মিলে গ্লুকোজ তৈরি হবে, তখন সেটারে বলবো হচ্ছে আমরা অ্যানাবলিজম। এবং এই প্রক্রিয়াটারে আমরা বলতে পারি গ্লুকোনিওজেনেসিস। ঠিক আছে। তো ক্যাটাবলিজম অ্যানাবলিজম সম্পর্কে জানলাম। তো এখন আমরা সরাসরি চলে যাব গ্লাইকোলাইসিসে। এবং গ্লাইকোলাইসিস সম্পর্কে আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই গ্লাইকোলাইসিসে কোনো প্রকার অক্সিজেন লাগে না। ঠিক আছে। তো গ্লাইকোলাইসিসে যেহেতু অক্সিজেন লাগে না, তো এটা সবাত শ্বসনেও হয়, অবাত শ্বসনেও হয়। সবাত শ্বসন এবং অবাত শ্বসন 2টা প্রক্রিয়ারই প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা ঠিক থাকে। তো সবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের পরে অনেক অনেক বড় বড় ধাপ হয়, কিন্তু অবাত শ্বসনে যেহেতু পরবর্তী ধাপগুলোতে অক্সিজেন প্রয়োজন, এই কারণে গ্লাইকোলাইসিসের পরে আর তেমন অগ্রসর হইতে পারে না। ঠিক আছে। তো চলো এখন গ্লাইকোলাইসিস শুরু করি। প্রথমে আমাদের কোষের ভিতরে প্রবেশ করছে কি? গ্লুকোজ। আমরা যেহেতু গ্লুকোজে ভাঙবো,
তো গ্লুকোজ প্রবেশ করছে আমাদের কোষের ভিতরে। গ্লুকোজ থেকে কিসে পরিণত হবে? গ্লুকোজ থেকে পরিণত হবে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটে। নাও এই জায়গায় তোমাদের কাছে একটা কোশ্চেন আসতেই পারে যে প্রথমে ছিল কি গ্লুকোজ, গ্লুকোজ থেকে কি তৈরি হলো 6 ফসফেট। তার মানে কি এই জায়গায় একটা এক্সট্রা ফসফেট আসছে, গ্লুকোজের 6 নাম্বার কার্বনে একটা ফসফেট আসছে। আর প্রথম ধাপে দেখো তো এই জায়গায় কি গ্লুকোজের সাথে কোনো ফসফেট ছিল? ছিল না। তার মানে এই জায়গায় আমরা এক্সট্রা একটা ফসফেট, এটা তো আকাশ থেকে আসবে না, ঠিক না? এটা আমাদের অন্য কোনো জগৎ থেকে ডিরাইভ করে আনা লাগবে। সেটা কি? আমরা এই জায়গায় এটিপি ভাঙতে পারি। তো চলো আমরা এই জায়গায় একটা এটিপি ভেঙে দিলাম, একটা এটিপি ভাঙলাম। আমরা যদি এটিপি ভাঙি তাহলে আমরা কি পাবো? এডিপি পাবো, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং একটা ইনঅর্গানিক ফসফেট পাবো এক্সট্রা। তো এই যে ইনঅর্গানিক ফসফেট, এই এক্সট্রা ফসফেটটাই হচ্ছে এই জায়গায় যুক্ত হয়ে গেছে। এই কারণে এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট হলো, ঠিক আছে? তো এই গ্লুকোজ 6 ফসফেটের ফসফেট কই থেকে আসলো আমরা বুঝলাম। এখন এই জায়গায় তো একটা এনজাইম লাগবে। কি এনজাইম লাগতে পারে? আমরা এর আগের ক্লাসগুলোতে তোমাদের বারবার বলে আসছি যে যে জায়গায় এটিপি রিলেটেড কোনো কিছু আছে সে জায়গায় এনজাইম হিসেবে থাকবে কাইনেজ, ঠিক আছে? কারণ কি এটিপি হচ্ছে আমাদের গতিশক্তি, আর কাইনেটিক এনার্জি মানে কি বোঝাই আমরা? গতিশক্তি। তো এটিপির সাথে কাইনেটিক এনার্জি অনেক রিলেটেড। এই কারণে যে জায়গায় এটিপি রিলেটেড কোনো কাজ থাকবে, যে এটিপি ভাঙবে কিংবা এটিপি তৈরি হবে, সে জায়গায় আমরা একটা কাইনেজ এনজাইম পাবো। এখন কোন কাইনেজ এনজাইম? দেখো গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে একটা হেক্সোজ সুগার। হেক্সোজ মানে কি? হেক্সা মানে কি 6, ব্রাজিল হেক্সা কাপ নিবে অনেক হচ্ছে কথাবার্তা হইতেছে, ঠিক না? তো হেক্সা মানে হচ্ছে 6, আর ও এস ই মানে আছে মানে কি এরা হচ্ছে একটা শর্করা। তো হেক্সোজ মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা শর্করা। সো গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট শর্করা, তার সাথে কাইনেজ এনজাইম যুক্ত হয়েছে, এই কারণে আমরা বলতে পারি যে হেক্সোকাইনেজ এনজাইম হিসেবে ইউজ হয়েছে। হেক্সোকাইনেজ এনজাইম ইউজ হয়েছে, ঠিক আছে? বাট এই জায়গায় একটা খুব সুন্দর কোশ্চেন অ্যারাইজ করতে পারি আমরা, যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কেন তৈরি হইতেছে? এই জায়গায় তো অন্য কোনো যৌগও তৈরি হইতে পারতো, ঠিক না? এর পরের ধাপে বিভিন্ন যৌগ আসতেছে, তো ওই রকম কোনো যৌগও তৈরি হইতে পারতো। শুধুমাত্র গ্লুকোজ 6 ফসফেটই কেন, অন্য কোনো যৌগ না কেন? এ ধরনের একটা কোশ্চেন কিন্তু অ্যারাইজ করতেই পারে। দেখো এর কারণ হচ্ছে আহ গ্লুকোজের শোষণ যদি আমরা খেয়াল করি, সাপোজ হচ্ছে এটা একটা কোষ। এই কোষের গায়ে বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে, এনজাইম থাকে, ট্রান্সপোর্টার থাকে, প্রোটিন থাকে। তো প্রত্যেকটা কোষের গায়েই একটা বিশেষ ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনের নাম হচ্ছে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বা সোডিয়াম গ্লুকোজ সিম্পোর্টার। এখন এই জায়গায় যখন তোমার ইনসুলিন আসবে, আমরা কি জানি ইনসুলিন গ্লুকোজরে কোষের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। ইনসুলিন আসার পরে এই জায়গায় একটা সোডিয়াম যুক্ত হবে এবং এই জায়গায় একটা গ্লুকোজ যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তীতে এই প্রোটিনটা বিপরীত দিকে ঘুরে যাবে। বিপরীত দিকে ঘুরে গেলে অবস্থা কিরকম হবে? অবস্থা হবে হচ্ছে এরকম, সোডিয়াম এবং গ্লুকোজ ভিতরে চলে আসলো। তো ইনসুলিনের প্রভাবে এই যে আমাদের সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বা সোডিয়াম গ্লুকোজ সিম্পোর্টার, এরা কিন্তু এর ডিরেকশন চেঞ্জ করে ফেলছে উল্টা দিকে, যার কারণে কোষের বাইরে থেকে কোষের ভিতরে সোডিয়াম আর গ্লুকোজ প্রবেশ করছে। বাট এখন ঠিক এই সেম প্রক্রিয়াটা তো আবার হইতে পারে, কারণ কি এই জায়গায় রিসেপ্টরটা এখনো আছে। এখন এই সোডিয়াম আর গ্লুকোজ এটা কিন্তু কোষের বাইরেও চলে যেতে পারে ঠিক একই পদ্ধতিতে। এখন এই বাইরে চলে যাওয়া আটকানোর জন্য আমাদের গ্লুকোজের সাথে একটা ফসফেট তৈরি যুক্ত করে দেওয়া লাগছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের কোষের ভিতরে যে রিসেপ্টরগুলো থাকে সেগুলো খুবই স্পেসিফিক। একটা নির্দিষ্ট রিসেপ্টর একটা নির্দিষ্ট যৌগের জন্য কিংবা একটা নির্দিষ্ট পদার্থের জন্য শুধুমাত্র কাজ করে। সাপোজ এটা হচ্ছে একটা রিসেপ্টর, এটা হচ্ছে আমাদের কোষের গায়ে আছে। এখন এই জায়গায় যে যৌগটা লাগবে তার কনফিগারেশন অবশ্যই এইরকম হওয়া লাগবে। যখন এই দুটো একসাথে মিলে যাবে তখনই এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। বাট এই জায়গায় তুমি যদি এরকম কোনো কিছু না দিয়ে, সাপোজ তুমি একটা সোজা এরকম একটা জিনিস দিয়ে দিলা, তাহলে কি এর সাথে আরেকটা ফিট হইতেছে কনফিগারেশন? একটা আরেকটার উপরে কিন্তু ওভারল্যাপ করতে পারতেছে না কিংবা লাগতে পারতেছে না, তখন এটা অ্যাক্টিভেট হবে না। তো ঠিক এই কাজটাই করা হয় হচ্ছে কোষের ভিতরে। যে কোষের ভিতরে ধরো এরকম সিচুয়েশন আছে, এখন গ্লুকোজের হচ্ছে এরকম কনফিগারেশন সাপোজ। তো গ্লুকোজ যদি এর সাথে লেগে যায় তাহলে কিন্তু ইজিলি এটা অ্যাক্টিভেট হয়ে কোষের বাইরে চলে যাবে, ঠিক আছে? এখন এরা করলো কি, গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত করে দিল। তো ফসফেট যুক্ত করে দেওয়ার ফলে কি হলো, এর কনফিগারেশন চেঞ্জ হয়ে সাপোজ হচ্ছে এরকম হয়ে গেল। এখন এটা কি এর সাথে লাগতেছে? টোটালি লাগতেছে না। তার মানে কি এটা অ্যাক্টিভেট হবে না, গ্লুকোজটা কোষের ভিতরে থেকে যাবে। তো আশা করি বুঝতে পারছো।
তো গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করার কারণ হচ্ছে অনেকটা এরকমই, যে এ যেন কোষের ভিতর থেকে কোষের বাইরে না যেতে পারে। আর একটু যদি ইজিলি বোঝাই তোমাদের, যে এটা একদম সিম্পলিফাইড, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে বইয়ের ভাষায়, সবগুলো হচ্ছে লজিক্যাল। বাট এখন একটু যদি তোমাদের ইমাজিন করানোর চেষ্টা করি, বিষয়টা হচ্ছে এরকম যে ধরো এই অল্প একটু ছিদ্র আছে সাপোজ, এই ছিদ্র দিয়ে হচ্ছে গ্লুকোজ ভিতরে ঢুকছে, গ্লুকোজ এখন যেহেতু ভিতরে ঢুকতে পারছে এই ছিদ্র দিয়ে, তো এই ছিদ্র দিয়ে তো গ্লুকোজ বাইরেও একই সাথে চলে যাইতে পারবে। তো যদি বাইরে চলে যায় তাহলে তো গ্লুকোজ ভিতরে আর কোনো তোমার গ্লাইকোলাইসিস করতে পারবে না, ঠিক না? এখন এর বাইরে যাওয়া রোধ করার জন্য আমরা কি করতে পারি, যে এর তো ছিদ্র আছে এইটুকুই, ঠিক না? এখন এই ছিদ্রে আমি এর সাথে আর একটা ডালপালা যুক্ত করে দিতে পারি, এই গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত করে দিতে পারি। এখন এই যে গ্লুকোজ আর ফসফেট যুক্ত হলো, এখন এরা কিন্তু এর ভিতর দিয়ে বের হইতে পারবে না, আটকায় যাবে, ঠিক না? এই ছিদ্র তো ছোট, বাট এই যে গ্লুকোজ আর ফসফেট অনেক বড় হয়ে গেছে, এর ভিতর দিয়ে বের হইতে পারবে না। তো কোষের বাইরে যেন বের না হইতে পারে, এর জন্যই হচ্ছে মেইনলি আমাদের ফসফেট যুক্ত করা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে? এখন এটা যদি আরেকটু সুন্দরভাবে দেখো, যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তুমি যদি আবার গ্লুকোজে তৈরি করতে চাও, এখন কথা হচ্ছে যে ভাই আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা কোষ, কোষের ভিতরে গ্লুকোজ আনলাম, এখন গ্লুকোজ তো বাইরে চলে যেতে পারে, এই কারণে আমরা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেটে তৈরি করলাম, গ্লুকোজ সিক্স ফসফেট। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে ভাই এরা যেরকম গ্লুকোজ সিক্স ফসফেট হলো, গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তো আবার গ্লুকোজ তৈরি হয়ে যেতে পারে, গ্লুকোজ তৈরি হয়ে আবার কোষের বাইরে চলে যেতে পারে, পারে না? না, পারে না। কারণ কি, দেখো বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। সো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হইতে পারে, কিন্তু গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ কখনোই তৈরি হইতে পারে না। এটা একটা একমুখী বিক্রিয়া। এর কারণ কি, এই গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ তৈরি করতে আমাদের যে এনজাইম লাগবে, অর্থাৎ গ্লুকোজ সিক্স ফসফারেজ এনজাইম, সেটা আমাদের কোষের ভেতরে নাই, ঠিক আছে? তো যেহেতু এই এনজাইমটা কোষের ভিতরে নাই, তো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হইতে পারে না। এই কারণে আমাদের এই প্রক্রিয়ায় প্রথম স্টেপে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হইতেছে। অ্যান্ড বিষয়টা কিন্তু খুবই লজিক্যাল, আশা করি আমি তোমাদের এই পর্যন্ত বুঝাইতে পারছি। সো এটা ছিল হচ্ছে আমাদের এক নাম্বার স্টেপ। এখন দেখো তো এক নাম্বার স্টেপে আমরা কি কি করলাম, শুধুমাত্র গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি করলাম, এই জায়গায় হেক্সোকাইনেজ এনজাইম লাগছে, অ্যান্ড এই জায়গায় একটা এটিপি খরচ হয়েছে, এটিপি খরচ হয়ে গেছে একটা, সো মাইনাস এটিপি লিখলাম আমরা। এটা হচ্ছে আমাদের এক নাম্বার স্টেপ ছিল, এক নাম্বার স্টেপে একটা মাইনাস এটিপি হয়ে গেছে, ঠিক আছে? এখন দ্বিতীয় স্টেপটা কিরকম, দ্বিতীয় স্টেপ হচ্ছে এই গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ সিক্স ফসফেট। এখন দেখো, গ্লুকোজ সিক্স ফসফেট থেকে যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি করলা, এই প্রক্রিয়াতে একটা এনজাইম লাগবে। এখন সেই এনজাইমের নাম কি? সেই এনজাইমের নাম হচ্ছে তোমাদের ফসফো গ্লুকো আইসোমারেজ, ফসফো গ্লুকো আইসোমারেজ, ঠিক আছে? ফসফোগ্লুকো আইসোমারেজ কেন নাম হইতেছে, দেখো এই জায়গায় ফসফেট, ফসফেটের একটা বিষয় আছে এবং একই সাথে গ্লুকোজেরও একটা বিষয় আছে, এই কারণে ফসফোগ্লুকো। আর আইসোমারেজ কেন, কারণ গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা কিন্তু অপরের সমাণু, অর্থাৎ এদের দুইজনের সংকেতই কিন্তু এক। কি কি সংকেত? এদের দুইজনের সংকেত হচ্ছে C6H12O6, কিন্তু এদের যে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেত দুইটার দুই রকম, এই কারণে কিন্তু এদের হচ্ছে একে অপরের সমাণু বলা হয়। তো আমরা যদি গাঠনিক সংকেতটা দেখি কিরকম, যে দুইটারই যেহেতু ছয় কার্বন, এই হচ্ছে ছয়টা কার্বন দিলাম। এখন এই জায়গায় সি ডাবল এইচ, এইচ এইচ, এই হচ্ছে আমাদের গ্লুকোজের গাঠনিক সংকেত। আর ফ্রুক্টোজের গাঠনিক সংকেত কিরকম, ফ্রুক্টোজের গাঠনিক সংকেত হচ্ছে তিসাদ, তিসাদ, ফ্রুক্টোজের গাঠনিক সংকেত হচ্ছে
CH2OH দুই পাশে আছে, এবং এই যে দুই নাম্বার কার্বন এই জায়গায় আছে হচ্ছে একটা ডাবল বন্ড ও, এবং বাকিগুলাই ঠিক আগের মতোই, এইচ, ওএইচ, ওএইচ, এইচ, এইচ, ওএইচ। ঠিক আছে, এখন এই জায়গায় আমাদের কোন জিনিসটা ভালোভাবে খেয়াল করা লাগবে সেটা হচ্ছে, দেখো এই প্রথম কার্বনটা যদি আমরা নেই, এই যে মূলক, এই মূলকটা কি দেখো তো, এই জায়গায় আছে হচ্ছে সিএইচও, সিএইচও এবং এক হাত ফাঁকা, এবং এই জায়গার যে দ্বিতীয় কার্বনটা, এটা কি অনেকটা এরকম না, সি ডাবল বন্ড ও। তাহলে দেখো তো এটা কিসের সংকেত, এটা কিসের হচ্ছে কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ, এটা কিন্তু অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, এবং এটা হচ্ছে একটা কিটোনের ফাংশনাল গ্রুপ। সো অ্যালডিহাইড আর কিটোন কি পরস্পরের সমাণু। সো আমরা বলতেই পারি যে গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার অর্থাৎ অ্যালডিহাইড মূলকযুক্ত সুগার, এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ সুগার বা কিটোন মূলকযুক্ত সুগার। আর দুইটার গঠনিক সংকেত এক না, কিন্তু রাসায়নিক সংকেত এক। তো এই কারণে একটা অপরটার আইসোমার বা সমাণু। তো এই কারণে এই জায়গায় আমরা এনজাইম ইউজ করছি হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, অর্থাৎ গ্লুকোজের আইসোমার তৈরি করবো ফ্রুক্টোজ, আর এবং যেহেতু এই বিক্রিয়ায় ফসফেট সম্পৃক্ত আছে এই কারণে আমরা লিখতেছি ফসফোগ্লুকো আইসোমারেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ ছিল। আচ্ছা, এখন 3 নাম্বার স্টেপে কি হবে, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখন এই জায়গায় দেখো তো, যে প্রথমে ছিল কি ফ্রুক্টোজে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, এখন এই জায়গায় বলা হইতেছে 1 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে দুইটা ফসফেট আসছে। তাহলে বলো তো এই জায়গায় একটা এক্সট্রা ফসফেট কই থেকে আসলো? ঠিক সেম আগের মতো, একটু যদি তোমরা মাথা খাটাও তাহলে কিন্তু টের পাবা। এই জায়গায় আমরা আরেকটা এটিপি খরচ করছি, যেহেতু আমরা এক্সট্রা ফসফেট কই থেকে পাবো, এটিপি ভাঙলাম, থেকে আমরা পাইলাম হচ্ছে এডিপি এবং একটা ইনঅর্গানিক ফসফেট বা পিআই, এবং এই ইনঅর্গানিক ফসফেটটা এই জায়গায় যুক্ত হয়ে গেল। ঠিক আছে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখন এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি করলাম, এই প্রক্রিয়ায় কোন এনজাইম ইউজ হবে তোমরা একটু বলতে পারবা? সিম্পল, এই জায়গায় কিন্তু একটা কাইনেজ এনজাইম ইউজ হবে, যেহেতু এটিপি ভাঙছে আমরা বারবার বলে আসতেছি, এই জায়গায় একটা কাইনেজ এনজাইম তৈরি হবে, এবং সেই কাইনেজ এনজাইমের নাম কি? ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ, বা শর্ট ফর্মে বলা হয় হচ্ছে পিএফকে। এখন এই যে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম, এই ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমটা অনেক গুরুত্বপূর্ণ, 5 স্টার। কারণ কি, এই ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইম হচ্ছে রেট লিমিটিং এনজাইম বা হার নিয়ন্ত্রণকারী এনজাইম, অর্থাৎ গ্লাইকোলাইসিস কত দ্রুত হবে কিংবা কত ধীর গতিতে হবে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করতেছে এই ফসফোফ্রুক্টোকাইনেজের উপরে। তো বুঝতেই পারতেছো এই ফসফোফ্রুক্টোকাইনেজ অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম, আর এটা কখনোই ভোলা যাবে না। তুমি যদি এই সবগুলা ভুলেও যাও, এই ফসফোফ্রুক্টোকাইনেজের কথা তোমার কখনোই ভোলা যাবে না। ঠিক আছে, সো ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে বোঝার জন্য, যে ফ্রুক্টোজের সাথে দুইটা ফসফেট যুক্ত হয়েছে, তো এটা আমরা ডাইফসফেট না বলে কিংবা বাইফসফেট না বলে কেন আমরা বিসফসফেট বলতেছি? এটাও কিন্তু একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। দেখো, কোনো কিছু ডাই বলা হয় কখন আর বিস বলা হয় কখন, এর মধ্যে একটা ডিফারেন্স আছে। যে ধরো এটা হচ্ছে একটা যৌগ, সাপোজ, এখন এই যৌগের একই প্রান্তে যদি দুইটা ফসফেট যুক্ত হইতো বা দুইটা যে কোনো কিছু যুক্ত হলে সেটাকে আমরা বলি হচ্ছে বাই, আর যদি দুইটা ভিন্ন প্রান্তে তৈরি হয় তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা বিস। ঠিক আছে, এখন দেখো যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এটা দিয়ে কি বুঝতেছি? ফ্রুক্টোজে 1 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে এবং 6 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা ফ্রুক্টোজ, এই 1 নাম্বার কার্বন এই জায়গায় একটা ফসফেট যুক্ত হয়েছে এবং এই জায়গায় আরেকটা ফসফেট যুক্ত হয়েছে 6 নাম্বার কার্বনে। সো যেহেতু দুই প্রান্তে হয়েছে এই কারণে আমরা বলতেছি হচ্ছে বিসফসফেট। যদি একই প্রান্তে হইতো যে ফ্রুক্টোজ 1,1 তাইলে বা ফ্রুক্টোজ 1,2, সেই ক্ষেত্রে আমরা বলতাম হচ্ছে ফ্রুক্টোজ 1,2 ডাইফসফেট কিংবা ফ্রুক্টোজ 1,1 ডাইফসফেট, এরকম কিছু একটা বলতাম। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। তো এই কারণে আমরা বিস বলতেছি।
এরকম 20 শব্দ তোমরা এর পরবর্তীতে আরো অনেক জায়গায় পাবা। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই 3 নাম্বার স্টেপে আমরা আরেকটা এটিপি খরচ করতে পারলাম। সো এই 1 নাম্বার স্টেপে একটা এটিপি মাইনাস হয়ে গেছিল আমাদের, এবং 3 নাম্বার স্টেপে আরেকটা এটিপি মাইনাস হয়ে গেছিল। এবং এই 3 নাম্বার স্টেপের বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এটা একটা একমুখী বিক্রিয়া। আর একটা একমুখী বিক্রিয়া হয়েছিল এই 1 নাম্বার স্টেপে। সো বিষয়টা কি কোরিলেট করতে পারতেছো যে দেখো যে জায়গায় একমুখী বিক্রিয়া আছে সে জায়গায় কিন্তু এটিপি ইউজ হইতেছে, ঠিক আছে। আমরা আরেকটা একমুখী বিক্রিয়া পাবো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসের একদম লাস্ট বিক্রিয়া, এবং সেই জায়গায় এটিপি আছে এবং এটিপি সেই জায়গায় উৎপন্ন হবে, খরচ হবে না। এটা একটা ভালো খবর আমাদের জন্য। এখন এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এটা থেকে কি তৈরি হবে? এটা থেকে তৈরি হবে হচ্ছে 3 ফসফোগ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড। এবং এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হইল, এই প্রক্রিয়ায় কোন এনজাইম ইউজ হবে আমাদের কিন্তু সেটা জানা লাগবে। এই জায়গায় কোন এনজাইম ইউজ হয়? এই জায়গায় এনজাইম ইউজ হয় হচ্ছে অ্যালডোলেজ। অ্যালডোলেজ, ঠিক আছে। এখন এই অ্যালডোলেজ এনজাইম কেন ইউজ হইতেছে সেটা কিন্তু তোমাদের হচ্ছে একটু জানা লাগবে। অ্যালডোলেজ কেন? দেখো এই জায়গায় যদি আমরা অ্যালডোলেজটা ভাঙি, আমরা কি পাবো? অ্যালডোল প্লাস এস, মানে অ্যালডোল ঘনীভবন রিয়াকশন করতে যে এনজাইম ইউজ হতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালডোলেজ। তো তোমরা যারা কেমিস্ট্রিতে জৈব যৌগ পড়ছো তোমরা কিন্তু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া সম্পর্কে অবগত, ঠিক আছে। অ্যালডোল বিক্রিয়া কি হইতেছে? একটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং আরেকটা হচ্ছে কিটোন, দুইটারে একসাথে মার্জ করে একটা যৌগ তৈরি করা হইতেছে, সেটাই হচ্ছে অ্যালডোল ঘনীভবন। তো এই জায়গায় যে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়েছে, এই জায়গায় দেখো 3 ফসফোগ্লিসারলডিহাইড কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, কিন্তু ফ্রুক্টোজ কি ছিল? ফ্রুক্টোজ ছিল 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। অর্থাৎ এই জায়গায় আরেকটা যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট বা ডিএপি। এখন এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এই জায়গা থেকে নাম শুনে বোঝা যাইতেছে এর একটা অ্যালডিহাইড, এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। তো এই টোন থেকে বুঝতেছি এটা হচ্ছে একটা কিটোন। সো এই যে গ্লিসারলডিহাইড আর অ্যাসিটোন, সো 3 ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোনটা একসাথে যুক্ত করলে আমরা পাবো কি? ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, যেহেতু এটা দ্বিমুখী বিক্রিয়া। সো যেহেতু আমরা একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন একসাথে যুক্ত করে নতুন যৌগ তৈরি করতে পারতেছি, এই কারণে এই জায়গায় যে এনজাইম ইউজ হইতেছে সেটারে বলতেছি আমরা অ্যালডোলেজ এনজাইম। আশা করি বুঝতে পারছো। এখন এই যে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হলো এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট তৈরি হলো, দুইটাই 3 কার্বন বিশিষ্ট। বাট ইন্টারেস্টিংলি এই জায়গায় এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট বা ডিএপি, এটা কোনো কাজে লাগে না গ্লাইকোলাইসিসে, অর্থাৎ এরা পরবর্তীতে আগাইতে পারে না সামনে। তো যেহেতু আগাইতে পারে না, এই কারণে কি ডাইহাইড্রোক্সি অ্যাসিডোন ফসফেট আবার তৈরি হয়ে পরিণত হবে কি আমাদের 3 ফসফোগ্লিসারলডিহাইডে। সো 3 ফসফোগ্লিসারলডিহাইড হয়ে যাবে হচ্ছে 2 অণু। কারণ কি 3 কার্বন বিশিষ্ট, 3 × 6 মিলে গেছে, ঠিক না? এখন এই জায়গায় কোন এনজাইম ইউজ হবে? এই জায়গায় এনজাইম ইউজ হবে হচ্ছে সিম্পল আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ মানে সমানুকরণ, জাস্ট কিটোন থেকে অ্যালডিহাইড তৈরি হইতেছে, এই কারণে সিম্পল। তো উপরে আমি মুছে দিই, এইটুকু আশা করি তোমরা তুলে ফেলছো এবং বুঝতে পারছো। এখন আমরা 3 ফসফোগ্লিসারলডিহাইডের পরের অংশটুকু দেখব। আমরা কি পাইছিলাম? শেষমেশ আমরা পাইছিলাম হচ্ছে 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড। তো আচ্ছা, ঠিক আছে। এখন 2 অণু 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে তৈরি হবে হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো এই জায়গায় কিন্তু আবার বিস শব্দটা ইউজ হচ্ছে, কারণ কি? এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই যে 1 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে এবং 3 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হয়েছে, এই কারণে এর নাম দিছি আমরা বিস। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন এই জায়গায় কোন এনজাইম তৈরি হবে? এই জায়গায় কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, যে জায়গায় ছিল হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড,
এই জায়গায় হচ্ছে 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, অর্থাৎ এই জায়গায় একটা কার্বন বেড়ে গেছে, সরি একটা ফসফেট বেড়ে গেছে। তো এই জায়গায় যেহেতু দুই অণু, তার মানে আলটিমেটলি আমাদের মূল কথা হচ্ছে দুই অণু ফসফেট বেড়ে গেছে। তো এই ফসফেট কই থেকে আসবে? এটা আসবে হচ্ছে আমাদের এনএডিপি থেকে। এনএডি, এনএডি থেকে আসবে কি NaDH2, এবং এই জায়গা থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড হবে। আচ্ছা, এর আগে আমরা সব জায়গায় এটিপি দেখছিলাম, কিন্তু এনএডি থেকেও আসতে পারে, ঠিক আছে। এনএডি ভাঙলে, একটা NaDH2 ভাঙলে আমরা তিনটা এটিপি পাই, বুঝতে পারছো? তো এই জায়গা থেকে আসে, এবং এই জায়গায় যে এনজাইম ইউজ হয় সেই এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস। ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস। এই জায়গায় দেখো ডিহাইড্রোজিনাস কেন বলা হইতেছে, এটা তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে। দেখো এই জায়গায় এনএডি থেকে কি তৈরি হয়েছে? NaDH, অর্থাৎ এই জায়গায় হাইড্রোজেন সংযুক্ত হয়েছে, প্লাস হয়েছে। কিন্তু এই হাইড্রোজেনটা কই থেকে আসলো? এই হাইড্রোজেন হচ্ছে এই জায়গা থেকে আসছে, এটা থেকে মাইনাস হয়েছে, এটা থেকে মাইনাস হয়ে এই জায়গায় প্লাস হয়েছে, যুক্ত হয়েছে। তো যেহেতু ডিহাইড্রোজিনেস, ডি মানে কি মাইনাস করা বা নেগেটিভ করা, তো এই যৌগ থেকে হাইড্রোজেন নেগেটিভ করা হয়েছে, এই কারণে ডিহাইড্রোজিনেস বলা হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। নাও এখন 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অবশ্যই দুই অণু তৈরি হবে, এবং যেহেতু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, এখন বলো তো এই জায়গায় কি হবে? প্রথমে ছিল কি 1,3, মানে কি দুইটা ফসফেট ছিল, এবং এই জায়গায় হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে এই জায়গায় হচ্ছে একটা ফসফেট আছে। তার মানে কি একটা ফসফেট বের হয়ে গেছে। কিভাবে বের হয়ে গেছে? এই যে এডিপি এর সাথে এই ফসফেটটা যুক্ত হয়ে তৈরি করছে এটিপি, মানে এই জায়গায় এটিপি উৎপন্ন হলো। প্রত্যেক অণুর জন্য, এই জায়গায় যেহেতু দুই অণু আছে, এক অণুর জন্য একটা এটিপি, তার মানে দুই অণুর জন্য দুইটা এটিপি। তো এই স্টেপে কয়টা এটিপি প্লাস হলো? +2 এটিপি। এর আগে দুইটা স্টেপে কিন্তু -1 এটিপি -1 এটিপি হয়েছিল, এবং এই স্টেপে হয়ে গেল +2 এটিপি। এখন এই জায়গায় কোন এনজাইম ইউজ হবে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতে তৈরি হবে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ কাইনেজ। দেখো এই জায়গায় যেহেতু এটিপি এর বিষয় আছে, এটিপি তৈরি হয়েছে, তার মানে কাইনেজ আসবেই। যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে, এই কারণে আসছে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এবং 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ থেকে তৈরি হবে হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, বা টু ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 PGA। এরাও তৈরি হবে আমাদের দুই অণু। তো এখন এই জায়গায় কি এনজাইম ইউজ হবে? এই জায়গায় এনজাইম ইউজ হবে হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। ফসফোগ্লিসারোমিউটেজ। আচ্ছা ঠিক আছে। এখন একটা কোশ্চেন হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ, এই মিউটেজের মানে কি? আমরা কি জানি? মিউটেশন পড়ছি না? মিউটেশন, মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। তো এই পরিবর্তন করে যে এনজাইম, তারে বলা হইতেছে হচ্ছে মিউটেজ। এই জায়গায় দেখো একই একটা যৌগের ভিতরে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যৌগের ভিতরেই 3 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে এর যে ফাংশনাল গ্রুপ আছে সেটারে চেঞ্জ করছে, অর্থাৎ একই যৌগের মধ্যে ফাংশনাল গ্রুপকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করছে বা স্থানান্তর করছে। এই কারণে এর নাম দেওয়া হয়েছে হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ, ঠিক আছে। এবং এই 2 PGA বা 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ফসফোইনল ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা PEP। এখন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরিতে কোন এনজাইম ইউজ হবে? এই জায়গায় তৈরি হবে হচ্ছে ইনলেজ এনজাইম। ইনলেজ, ইনলেজ দিয়ে কি বোঝাইতেছে? দেখো ইন, ইন দিয়ে কি বোঝায়? মেইনলি ডাবল বন্ড, ঠিক না? যেমন আমরা কি পড়ছিলাম, ইথিন,
ইথাইন। থাইন দিয়ে কি বোঝাইতেছিল, আইন দিয়ে বোঝাইতেছিল হচ্ছে ট্রিপল বন্ড, এবং ইন দিয়ে বোঝাইতেছিল হচ্ছে ডাবল বন্ড। অর্থাৎ এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, এবং একই সাথে অল, অল মানে কি অ্যালকোহল, অর্থাৎ হাইড্রোক্সাইড মূলকও আছে। তো একই সাথে যেহেতু হাইড্রোক্সাইড মূলকও আছে এবং ডাবল বন্ডও আছে, এই কারণে ইন প্লাস অল, ইনল। যেহেতু ইনল তৈরি করতেছে, এই কারণে এই জায়গায় এনজাইমের নাম দিচ্ছি হচ্ছে আমরা ইনলেজ এনজাইম। এবং এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ ছিল আমাদের। এর লাস্ট স্টেপ, অর্থাৎ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বা পিইপি, এটা থেকে তৈরি হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এখন দেখো এই জায়গায় ফসফোইনল ছিল, এটা অবশ্যই 2 অণু করে এসেছে, কিন্তু এই জায়গায় ভুলে গেলে হবে না, 2 অণু তৈরি হইতেছে। এখন এই জায়গায় ছিল ফসফেট, এই জায়গায় পাইরুভিক অ্যাসিডের মধ্যে কোনো ফসফেট আছে নাই, মানে ফসফেট বের হয়ে গেছে। কিভাবে বের হয়ে গেছে, এই যে একটা এডিপি, এডিপি এসে ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে। এখন এই জায়গায় যেহেতু 2 অণু, এই কারণে 2 অণু এটিপি, সো এই জায়গায় তৈরি হলো +2 ATP লাস্ট স্টেপে। ঠিক আছে, এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড তৈরি করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং এই জায়গায় কোন এনজাইম ইউজ হবে, যেহেতু এই জায়গায় এটিপি তৈরি হয়েছে, তার মানে অবশ্যই কাইনেজ এনজাইম ইউজ হবে, কাইনেজ। এবং কোন কাইনেজ, এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে যেহেতু আসছে, এই কারণে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ বা পিইপি কাইনেজ, এই এনজাইম ইউজ হবে এই জায়গায়। আশা করি বুঝতে পারছো। তো আমাদের যে এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি করা। এবং এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে পরবর্তীতে আমরা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করব, এবং অ্যাসিটাইল কোয়ে থেকে হচ্ছে যাব হচ্ছে ক্রেবস সাইকেলে পরবর্তী ক্লাসগুলোতে। ক্রেবস সাইকেল থেকে পরবর্তীতে আমরা রেসপিরেটরি চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এগুলো দেখবো, এবং তার মাধ্যমে হচ্ছে আমাদের শ্বসন শেষ হবে। ঠিক আছে, এই যে গ্লাইকোলাইসিস পড়লাম আমরা, এখন গ্লাইকোলাইসিসে কত পরিমাণ শক্তি উৎপন্ন হলে এটাও তো আমাদের জানা দরকার, ঠিক না? দেখো, আমরা উপরে লিখে রাখছিলাম এটিপির হিসাবটা, অর্থাৎ 1 নাম্বার আর 3 নাম্বার স্টেপে টোটাল -2 ATP হয়েছে, এবং এই জায়গায় 2 2 +4 ATP হয়েছে। এবং মাঝখানে একটা স্টেপে আমরা এনএডি থেকে NADPH2 তৈরি করছিলাম বা NADH2 তৈরি করছিলাম, ঠিক না? এটা কয় অণু ছিল, সেটা ছিল 2 অণু NADH2। তোমাদের যদি এই মুহূর্তে মনে থাকে, একটু পৃষ্ঠা উল্টাও, নোট করছো যে সে জায়গায় দেখো NADH2 লেখা আছে। সো যদি নোট না করে থাকো, একটু ব্যাকে যাও, যে দেখো যে NADH2 তৈরি হয়েছিল। সো কয় অণু তৈরি হয়েছিল, +2 অণু NADH2। এখন 1 অণু NADH2 থেকে আসে হচ্ছে 3 ATP, সো 2 অণু NADH থেকে আসবে হচ্ছে 6 ATP। তো টোটাল হিসাব ওটা হচ্ছে আমাদের এইরকম, 6 ATP +4 ATP -2 ATP = 8 ATP। তো এই 8 ATP তৈরি হবে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসে, অর্থাৎ সবার শ্বসনের প্রথম ধাপ বা গ্লাইকোলাইসিস। সেই ধাপে আমরা কি তৈরি করলাম, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলাম, এবং 8টা এটিপি তৈরি করলাম, যার মধ্যে 6টা এটিপি আসছে হচ্ছে আমাদের NADPH থেকে। আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, অর্থাৎ সবার শ্বসনের প্রথম ধাপ। যদি কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয়, তাহলে হচ্ছে কমেন্টে জানাইতে পারো, আমরা ওই ঝামেলা সলভ করার চেষ্টা করবো একসাথে। ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং ক্লাস করার পরে অবশ্যই বই রিডিং করবে এবং কোশ্চেন সলভ করার চেষ্টা করবা। আমার জন্য দোয়া করো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।